ডাক্তার অমরনাথ চক্রবর্তী অভিনয় দর্পণের পক্ষ থেকে আজকে আমি শুরু করছি ক্রনিক মায়াজম। পড়ছি কোথা থেকে না, হ্যানিম্যানের লেখা ক্রনিক মায়াজম, ক্রনিক ডিজিজ থেকে পড়ছে। হ্যাঁ, তা এর আগে দিয়ে একটু আলোচনা করেছিলাম, সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। অ্যাডভার্স কন্ডিশনে পড়লে তার মানে কি, অ্যাডভার্সের বাংলা কি বলবো, মানে কি বলবো, প্রতিকূল প্রতিকূল পরিবেশে পড়লে বা কোনো রকম চাপের মধ্যে যদি পড়া যায়, সে মেন্টালি হোক ফিজিক্যালি হোক, সেই ক্ষেত্রে ভাইটাল ফোর্স কি করে না, তার নিজস্ব ঢঙে কিছু পরিবর্তন করে সেইগুলোকে সহ্য করার জন্য বা সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য। এই আলোচনাটা করে সেটারই কন্টিনিউশন চলছে এখানে। তো আজকের আলোচনাটা শুনলে বুঝতে পারবেন যে হ্যানিম্যান কত বড় বিজ্ঞানী ছিলেন। শুধু তাই নয়, মেডিকেল সায়েন্সটা টোটালি আমূল সংস্কার করে দিয়েছেন এখানে। এবং এটা যে কথাগুলো আজকে বলবো, এর জন্য আমি গালাগালিও খেতে পারি, কিন্তু কথাটা হচ্ছে কি, এটা আমি বহুদিন ধরে বলতে সাহস পাই না, কারণ এটা আমি বহুদিন আগে থেকেই এটা বুঝেছি। এখন ওই জন্যই আমি চট করে বলবো, আজকে হ্যানিম্যানের বই থেকে বলবো। গালাগালি দিলে আমাকে দেওয়া হবে না, হ্যানিম্যানকে দেওয়া হবে। দেওয়ার আগে বুঝে নিন দেবেন কিনা। এবং যুক্তিসঙ্গতভাবে বলছি, যেমন ধরুন একটা সোজা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি এই মেঠো রাস্তাটা গেলে পরে আমি সাপের উপদ্রব আছে, তাহলে আপনি কি করবেন? এটা জানতে পারলে কি হবে, সাপে কাটতে পারে, আপনি ওখান দিয়ে যাবেন না, অন্য জায়গা দিয়ে যাবেন। আপনাকে যদি বস্তা বওয়া হয়, ওই জন্য ব্যাগ বলছে, ব্যাগ বললে কি হবে, হাতের মধ্যে কড়া পড়বে। এই কড়াটা এই কড়াটা কে করবে? এই কড়াটাকে তো অ্যাবনর্মাল বটে, কিন্তু এটা কিন্তু কিসের জন্য? এটা আমাদের ভাইটাল ফোর্স কি তৈরি করেছে না, ওই যে শক্ত জিনিসটা বয়ে নিয়ে যাচ্ছেন, সেটার আঘাত যাতে আর বেশি না লাগে ভেতরের কণা কোষের মধ্যে, সেই জন্য ওকে একটা শক্ত মতো একটা চামড়া বা মোটা চামড়া তৈরি করে দিয়েছি। যদিও এটা সবসময় আরামে থাকে না, এটা অনেক সময় পেনফুল হয়। এটা গেল। আর ভাইটাল অর্গানগুলো যেগুলো আছে, সেই ভাইটাল অর্গানগুলোর কিন্তু ফাংশন পাল্টে দেয়, ফাংশনগুলো পাল্টে দেয়, তো পরিবর্তন করে দেয়। তো এই পরিবর্তন করে দেয় কিসের জন্য? যাতে ওই আক্রমণটা না হয়। আচ্ছা, এটা তো হোমিওপ্যাথির কথাবার্তা, একটু আমরা সাধারণ কথাবার্তা ভাবি। ধরুন আপনার পেট খারাপ হয়েছে, আপনার মা কি মাংসের ঝোল রান্না করেছে, কষা মাংস হয়েছে, মা কি আপনাকে কষা মাংস খেতে দেবে? যতই আপনি আপনার লালা ঝরুক, মা বলে ওই পেঁপের জল খা, ওই চারা পোনা দিয়ে করে দিচ্ছি, পেঁপের জল খা, ও ছাড়া তোকে আমি দেবো না, আছে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, দুদিন পরে তোকে দেবো, আর নাহলে তুই এটা খাস না, পরে আবার তোকে বেশি করে দেবো। মা এই কথাটা বলছে, তার মানে কি, এই যে তার যে পেটের গন্ডগোল হয়েছে, এই যে ফাংশনাল এই যে গন্ডগোলটা হয়েছে, এইটাকে আটকাবার জন্য মা কি করছেন, পথ্য দিচ্ছেন কি না, এইরকম খাওয়া যাবে না। তার মানে কি, মাংস গেলে কি হবে, এই পেটের গোলমালটা আরো বেশি আক্রান্ত হবে, আরো বেশি গন্ডগোল হবে। তাহলে এই আরো বেশি আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য একটা বিকল্প রাস্তা খুঁজে রেখেছেন মা। সেটা হচ্ছে কি না, ওই হালকা খাবার, মাছের ঝোল, পেঁপে দিয়ে ইত্যাদি। হলো। শরীরের ক্ষেত্রেও তাই। শরীরের ক্ষেত্রে ভাইটাল ফোর্স যখনই আপনার তার কোনো একটা অর্গানে আক্রমণ করছে বা কোনো ইন্টারনাল জায়গায় আক্রমণ করছে, ভাইটাল ফোর্সও কি করে, ওই অর্গানগুলোকে এমনভাবে চেঞ্জ করে দেয় যাতে ওই আঘাতগুলো যাতে তার মিনিমাম হয় বা আঘাতগুলো যাতে না পড়ে, এই চেষ্টাটা করে। কিন্তু প্রতিনিয়ত যদি তাকে বছরের পর মাসের পর মাস যদি আঘাত করায়, তার একটা সময় সে তো পরাভূত হবেই, যেটা আমি আগেই বলেছি। ফলে এই যে ভাইটাল ফোর্সের এই যে সবসময় ডিফেন্সিভ মেকানিজম, মানে আত্মরক্ষামূলক ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার যেই ছিলেন এক জায়গায় বলছেন, ডিজিজটা কিছুই নয়, এটা ডিফেন্সিভ মেকানিজম, আত্মরক্ষামূলক বিষয়। কিরকম ডিফেন্সিভ না, সবচেয়ে কম মূল্যবান অংশে রোগটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই যে কাশি, কাশি হয়, কাশি হলে কি করে, কফ উঠে যায়। এই কাশিটা কি তাহলে ঠিক রোগ না এটা ডিফেন্সিভ মেকানিজম? আপনি বিয়ে গিয়ে অন্ডে ব্যান্ডে গিন্ডে গিলেছেন, গেলানোর পরে এবার বমি করলেন, বমিটা কি এখানে আমরা রোগ না ডিফেন্সিভ মেকানিজম? আপনার পায়ে একটা কাঁটা ফুটলো,
ব্যথা শুরু হয়ে গেল, যতক্ষণ না বার করবেন ততক্ষণ ব্যথা কমবে না। এটাও ডিফেন্সিভ মেকানিজম। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ব্যথাই ডিফেন্সিভ মেকানিজম। তাহলে বোঝা যাচ্ছে যে ভাইটাল ফোর্স সবসময় আমাদের রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। কোনো ক্ষেত্রে সে পরিবর্তন করতে পারে, কোনো ক্ষেত্রে সে সাহায্য চায় ব্যথা, যন্ত্রণা, কষ্টের মাধ্যমে। ভাইটাল ফোর্সের মূল কাজই হচ্ছে আমাদের রক্ষা করা যে কোনো ভাবে। ফলে আমরা এই ভাইটাল ফোর্সের বা ভাইটাল প্রিন্সিপাল যাই বলুন, এর মৌলিক কাজটাকে কিন্তু আমরা বাধা দিতে পারবো না চিকিৎসা করতে গিয়ে। এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে বোঝা দরকার। এটা না বুঝলে আমরা বিপদে পড়বো। এবার আসা যাক মূল জায়গায়। So also in a long continued allopathic treatment, বলছি যে লং কন্টিনিউড অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আমাদের কাছে আসে, দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছে, দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছে, কিন্তু আসে আপনাদের কাছে। কি ঘটনা বলছে? লং কন্টিনিউড অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হুইচ হ্যাজ নো ট্রু হিলিং পাওয়ার উইথ রেসপেক্ট টু দ্য ডিজিজ। ডিজিজের সঙ্গে তার কোনো ট্রু ও সত্যিকারের কোনো হিলিং পাওয়ার নাই। আপনি একটা থাইরয়েডের পেশেন্ট সারাতে পারলেন না, তার মানে এই নয় যে হোমিওপ্যাথিতে থাইরয়েড সারে না। আমার আন্ডারে প্রচুর থাইরয়েডের পেশেন্ট আছে যাদের বয়স 8 থেকে 10 বছর থেকে শুরু হচ্ছে, তাদের বয়স ভাবতে পারেন একটা কচি বাচ্চা, তার মেয়েদের মধ্যে এটা বেশি। এবার চিন্তা করে দেখুন, এইগুলো ছাড়াতে গেলে পরে 2 থেকে 5 বছর 7 বছর লেগে যাচ্ছে। অনেকে ধৈর্য হারা হয়ে শেষে ছেড়েও দেয়, এরকমও আছে পেশেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই যে কন্টিনিউ যে রিপালশন হচ্ছে, এই যে বারবার তাকে আঘাত করা হচ্ছে একইটা ওষুধ দিয়ে, এই আঘাত থেকে সে বাঁচবে কি করে? এবং যার জন্য কমপ্লিকেশন গুলো পরবর্তীকালে আসছে, সেটা পরে আসছে, সে সম্বন্ধে হ্যানিম্যান বলেছেন পরে। তাহলে এটা কি ডিজিজের ট্রু কিওর? ডাক্তারবাবু আপনাকে তো ছোটবেলা থেকে দেখাচ্ছি, আমার কাছে যখন সে তার 19 বছর বয়স, ছোটবেলা থেকে দেখি, তাহলে আমার রোগটা সারছে না কেন? তখন বলছে সারবার জন্য ভালো হয়। ভালো হয় মানে কি? হোমিওপ্যাথ হয়, হোমিও চিকিৎসক নয়। হোমিওপ্যাথ যদি হয় তাহলে কিন্তু এখান থেকে তারা অনেক কিছু তারা করতে পারবে। এবং এই ক্ষেত্রে একটাই বাধা, ফ্যামিলিগত ইন্টার রিলেশন গুলো কিন্তু খুব গন্ডগোল থাকলে আপনি এই কেসগুলো সারাতে পারবেন না। আপনি ওটা আগে জেনে নিন যে বাড়িতে কতটা অশান্তি আছে। অশান্তি বেশি থাকলে না বাবা আমার দ্বারা হবে, পরিষ্কার বলুন। আবার কিছু লোক না আপনি কি করলে আপনি এটা চিকিৎসা করবেন, তখন আমি শুনে নিই তাদের কথা। এইগুলো পরিবর্তন যদি করতে পারেন তাহলে নিয়ে আসুন, নাহলে আমি দেখবো। দেখবো না, পরিষ্কার কথা। দেখুন, সাদা লক্ষ্মী সামনে চলে এসছে, তাকেও ঠেলে দিতে হচ্ছে নীতিগত কারণে। আপনি যদি এই মনে করেন যে না চলছে চলুক, একটা চেষ্টা করে দেখি, হাই পাওয়ার দিয়ে করবো, এগুলো হচ্ছে মূর্খের ভাবনা চিন্তা। আপনি মেনটেনিং কস্ট না দূর করলে বা না কমালে, পুরোপুরি দূর না করা গেল, না কমালে, রিডিউস না করলে আপনি কিছু করতে পারবেন না, যত বড় দিন আর যা খুশি করুন। আপনার ইচ্ছায় হোমিওপ্যাথি কাজ করে না। হোমিওপ্যাথি কাজ করে তার নির্দিষ্ট নীতি নিয়মে কাজ করে, আপনার ইচ্ছায় কিচ্ছু করে না সে। ফলে আমাদের এই জায়গাগুলো পাকামি না করাই ভালো। এরপর কি বলছেন? এরপর কি বলছে? এই যে ট্রু ট্রু হিলিং পার্ট নয়, এই যে কথাটা যেটা বলেছেন, এটা কি মিথ্যা? আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা তো ভালো করে জানেন। আমি যে উদাহরণটা দিলাম সেটা তো আমার অভিজ্ঞতা থেকে বললো। আপনারা ভাবুন না, কটাকে সেরকম সারে একবার ধরলেই হলো, একবার ধরাতে পারলেই হলো, ব্যাস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। নো ডিরেক্ট প্যাথিক, প্যাথিক বলতে হোমিওপ্যাথিক বলছে, রিলেশন টু দ্য পার্টস অ্যান্ড প্রসেস কনসার্ন ইন দ্য ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কি আছে, হোমিওপ্যাথিক রিলেশন কিছু থাকে না ওই পার্টের বা ওই অংশের সঙ্গে। এই হোমিওপ্যাথিক রিলেশন বলতে গেলে একটা কথা বলতে হবে, ওটা মনে হয় লেসার রাইটিং এ আছে, লেসার রাইটিং কথাটা আছে ওখানে। হ্যানিম্যান বলছেন যে ডিজিজ পার্ট গুলো, আক্রান্ত অংশটা খুব সেন্সিটিভ থাকে,
সেই জন্য সেক্ষেত্রে সিমিলার ড্রাগ সূক্ষ্ম মাত্রায় দিলে পরে সেটা সে অ্যাকসেপ্ট করে এবং আরোগ্যের সূচনা হয়। তাহলে এইখানে ব্যাপার হচ্ছে কি, এই যে তাদের যে ওষুধগুলো, এগুলোর সঙ্গে তার ওষুধের সঙ্গে ওই পার্টের কিন্তু ওই সদৃশতা কিছু নেই, সদৃশতা নেই। আর এটা হ্যানিম্যান অর্গাননে বারবার বলেছেন, সদৃশতাই একমাত্র উপায় আরোগ্যের জন্য, আর কোনো অন্য কোনো উপায় নাই যার দ্বারা আপনি আরোগ্য করতে পারেন। আপনি পারলেন না, আমি পারলাম না, হতেই পারে সেটা, আমরা ব্যক্তি, আমরা কতটুকু আর জানি। কথা হচ্ছে হোমিওপ্যাথি তা তো বলে না। হোমিওপ্যাথি কিন্তু যারা করতে পারে তারা অনেক ম্যাজিক দেখিয়েছেন, ম্যাজিক কথাটা আপত্তিজনক, ভুল বললাম, তারা অনেক অসাধারণ রেজাল্ট দিয়েছেন, সেটা আমি নিজে দেখেছি এবং আমার এই 40 বছরের অভিজ্ঞতাতেও আমি অনেক কিছু পেয়েওছি। তারপরে কি হলো, তাহলে এখানে কি হোমিওপ্যাথিক রিলেশন নেই, এই কথাটা ভালো করে বুঝতে হবে। যে অংশটা আমি চিকিৎসা করছি তার সঙ্গে হোমিওপ্যাথিক রিলেশন নেই অন্য প্যাথি, আমাদের কিন্তু হোমিওপ্যাথিক রিলেশনটা কিন্তু আমাদের করতেই হবে, এছাড়া উপায় নেই আমাদের। যেমন ধরুন আপনি একটা ডায়াবেটিসের পেশেন্ট দেখছেন, সে কি হলো, সে বলছে স্কুলে স্কুলে ম্যানেজিং কমিটি তাকে চূড়ান্তভাবে অপমান করে কোনো একটা কারণে, পরে প্রমাণ হয় যে সেটার জন্য তিনি বিন্দুমাত্র দায়ী নেই, তার জন্য তারা ক্ষমা চেয়ে নেয়, সবাই ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তিনি সেই কষ্টটা ভুলতে পারেন। তারপর থেকে তিনি অসুস্থ হতে শুরু করেন। এই যে অপমান, এই তার মানে এই যে রোগের সঙ্গে তার এই যে ভাইটাল অর্গানটা এফেক্টেড হয়ে গেল ডায়াবেটিস হওয়ার জন্য, এটা রোগের সঙ্গে এই যে হোমিওপ্যাথি রিলেশন এক্সাইটিং কজ, এই রিলেশনটা কিন্তু আমরা খুঁজে বেড়াই, ওদের মধ্যে এইসবের কোনো মূল্যই নেই। রুগী বলছে যে আমার এইটার পর থেকে হয়েছে, বলেছে তো বলেছে, কি হয়েছে তাতে, তোমার সুগার হয়েছে, সুগার তো প্রোডাক্ট, দাও আমি কমিয়ে দিচ্ছি, খেয়ে দেখো, কালকে মেপে দেখো সুগার কমে গেছে। আমরা হোমিওপ্যাথি ডাক্তার এরকম দেখাতে পারবো না, আমরা রেকর্ডিং করে যদি ওষুধটা দেই আমি দেখাতে পারবো না। অনেক সময় এমনও হয় ওষুধ দেওয়ার পর খুব সুন্দর ওষুধটা ফিট করেছে, সেখানে সুগারটা বেড়ে যায়, পেশেন্ট ভালো আছে, আমি যার জন্য ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে মাসখানেকের মধ্যে আমি তাকে কিছুতেই পরীক্ষা করতে দেই না, ভয় দেই না, কারণ ওইটা দেখে সে ঘাবড়ে যাবে, নার্ভাস ফিল করবে এবং আলটিমেটলি পেশেন্টটা কিন্তু লস্ট হবে। তাহলে কি হলো, তার পরীক্ষা যখন আমি করতে যাবো যখন, তখন আমার পোটেন্সি মেডিসিন দেওয়ার অন্তত 2 থেকে 3 মাস পর আমি কিন্তু তাকে ভাববো, যদি তার হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন চলতে থাকে এবং সেটা যদি কমতে শুরু করে আস্তে আস্তে, অ্যাগ্রাভেশনের পর কমতে শুরু করে, তখন দেবো। এটা পরীক্ষা করতে দেওয়ার নিয়মও আছে, না দিলে আপনি বেশি পাবেন, আপনিও ঘাবড়ে যাবেন। আর সুগারকে ভয় পায় না এমন লোক আছে কি? তারপরে কি হলো, তার প্রসেস এবং পার্ট, তার সঙ্গে ওদের কোনো হোমিওপ্যাথিক রিলেশন থাকে না, ওদের চিকিৎসার মধ্যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বাট ইন্টারনালি অ্যাসাল্ট আদার ডেলিকেট পার্টস অ্যান্ড অর্গানস অফ দ্য বডি। এই যে হ্যানিম্যান এই কথাটা বলছে, অ্যাসাল্ট মানে ধাক্কা দেওয়া বা আঘাত করা, কোথায় করছে সে, কি করছে এখানে হ্যানিম্যান কি বলছে, আর ডেলিকেট পার্টস এবং অর্গান অফ দ্য বডি, ডেলিকেট পার্টস তার সূক্ষ্ম অংশগুলোতে এবং তার বিভিন্ন অর্গানে আক্রমণ করে। আপনি দেখবেন একটা পেন কিলার দিলে পরেই আপনাকে একটা অ্যান্টাসিড দেওয়া হচ্ছে, কেন না, ওটা আইলেটস, ওটা আপনার যে ওখানে অক্সিয়েন্ট্রিক সেলগুলো আছে যারা ওই অ্যাসিড সিক্রেশন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সিক্রেশন করে, সেইটা স্টমাকে ওই ইয়েটা আছে ওইখানের উপর এফেক্ট করে তার পেন কিলার উপর। তাহলে দেখা যাচ্ছে কি সেইটার জন্য ওই অর্গানটা এফেক্ট করে, তার মানে কি যেটা টার্গেট করে দিল সেটা তো শুধু করেই, তাছাড়া অন্যান্য জায়গায় আছে সে কিন্তু অ্যাকশন নেয়। তাহলে পরিষ্কারটা বোঝা গেছে, এটা কিন্তু প্রতিটি চিকিৎসার ক্ষেত্রে দেখবেন, আপনি একটা খাচ্ছেন, একটা ধরুন আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তার সঙ্গে আর কিছু ধরুন মেন্টাল কিছু ডিস্টার্ব, ধরুন ঘুমের না মেন্টাল ডিস্টার্ব আছে, আপনাকে এমন ওষুধ দেবে যাতে আপনি ঘুমাবেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে দিন রাত ঘুমাবেন, এরকম একটা পরিস্থিতি বহু ক্ষেত্রেই হয়ে থাকে। তাহলে এই যে আপনি এফেক্ট করছে, এই যে তাকে আপনি আর কাজকর্ম করতে পারছেন না, শুয়ে থাকছেন, বসে থাকছেন, ঘুমোচ্ছেন বেশি, এতেও তো আপনার ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো ভালো হবে না, হজমের গন্ডগোল হবে মূলত,
শারীরিক সক্ষমতাগুলো কমতে থাকবে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো চলতেই থাকবে। আপনারা যেটাকে সাইড এফেক্ট বলে ওরা, এগুলো সাইড এফেক্ট সম্পর্কে কিন্তু ওই নেট ঘাঁটার দরকার নেই। আপনাদের পরিবারে কেউ যদি অ্যালোপ্যাথি চিকিৎসা দীর্ঘদিন করে, আপনি হাতে নাতে প্রমাণ করেন। এগুলোর জন্য কোনো রেফারেন্সের দরকার নেই। রেফারেন্স তো আপনারা নিজেরাই। তাহলে কি হচ্ছে, এই ডেলিকেট মানে সূক্ষ্ম অংশগুলোতে সে অ্যাটাক করে, এবং সে কি করে, কোনো ভাইটাল অর্গানে সে অ্যাটাক করে তো, করে না তা তো না। এই যে আমি ইয়েটা বলো, ধরুন পেনটা হয়েছে তার, ধরুন পেট ইয়েতে হয়েছে, হাঁটুতে হয়তো পেন হয়েছে, আপনি তাকে পেন কিলার দিলেন, সেটার পরে কি হলো, আপনার ওই স্টমাকে সে অ্যাটাক করে, সেখানে কি করবে না, সেখানে ওই হাইপার ওর অ্যাসিড সিক্রিয়েশনটা বাড়িয়ে দেবে। সেই জন্য একটা অ্যান্টাসিড দিয়ে রাখতে হবে, না দিলে আবার গ্যাস অম্বল হয়ে ঝামেলা পাকাবে। তাহলে দেখা যাচ্ছে যে অন্য অর্গানও সে অ্যাটাক করে। এগুলো, এই অভিজ্ঞতাগুলো আপনাদের আছে তো। জ্বর হলেও দেখবেন, জ্বরে খালি পেটে খাবেন না, জ্বরের ওষুধ খালি পেটে খাবেন না। ডাক্তার বলে দেয়, দিবে না, দুটো বিস্কুট খেলে, দুটো বিস্কুট খেলে হবে না, 8টা 10টা বিস্কুট খেতে হবে। কেন? আমি জানি এরকম ওষুধ খেয়ে তার আলসার হয়ে আমার এক মাস্টার ছিলেন, তিনি বমি করতেন, রক্ত বমি করতেন, তাকে বহুত কষ্টে বাঁচানো হয়েছে। এইগুলো ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বহু জায়গায় এরকম হচ্ছে। অনেকের আবার ওইটা হয় না, ব্লিডিংটা হলো না, তার গ্যাস অম্বলের রোগ দাঁড়িয়ে গেল ওই ওষুধ খাওয়ার পর থেকে। এরকম ঘটনা তো প্রচুর আছে। ভাইটাল ফোর্স কি করে? ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য হোল ফ্রম ডিস্ট্রাকশন, এই খেলে ভাইটাল ফোর্স কি করে, ডিস্ট্রাকশনটাকে, তার ধ্বংস, এই যে ক্ষতিটা, এটাকে করার জন্য সে কি করে, ডাইনামিক্যালি অ্যান্ড অর্গানিক্যালি ট্রান্সমিট দিস ফাইন ফাইবার্স, এই যে জায়গাগুলো আক্রমণ হচ্ছে, ফাইন ফাইবার্স আইদার মেক্স দেম ইনঅ্যাক্টিভ, তাদের ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। যেমন ধরুন, আপনারা যেমন পেশেন্টকে বোঝান, কোনো একটা পেশেন্ট যেন খুব সেন্সিটিভ, কেউ কিছু কথা বললে সে এত কষ্ট পায়, কয়েকদিন ধরে কষ্ট পায়, আপনি তাকে কাউন্সিলিং কি, দেখো মা, এত কষ্ট পেলে তোমার রোগ সারানো চলবে না, যখন এরকম কষ্ট মনে হবে তুমি ঠাকুরের নাম নেবে, কি তুমি গান শুনবে, কি একটা ভালো বই পড়বে, এরকম করবে, করে ওটা মন থেকে তাড়াতে হবে। না তাড়ালে কিন্তু তুমি সারবে না। তার মানে এটা কি ধরনের ইয়ে, আপনি ওই যে তার রোগের যে এই যে তার মনের মধ্যে ঢুকে গেল, সংসারে খুটখাট তো লাগবেই। তার জন্য প্রতিটি ক্ষেত্রে যদি সে মনে হয় এক্সাইটেড হয়ে থাকে, আপনি সারাবেন কি করে? মেনটেনিং কথা হচ্ছে, তাকে বোঝাতে হবে। এখানে কি করছে, এটা আমি বোঝালাম, বুঝিয়ে তাকে যান্ত্রিক ভাবে এটা ইয়ে করলাম। শরীর কি করছে, শরীর কি করবে, ওই অংশটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করে দিলে কি হচ্ছে, আর সেই আঘাতটা সে পাবে না। এটা তো সারা জীবন করতে পারবে না, ইনঅ্যাক্টিভ করা সম্ভব না। কিন্তু অ্যানিমেল এখানে বলছে হ্যাঁ করে দেয়, এটা মিথ্যা নয়। অর প্যারালাইজ দেম, সেই অংশটাকে প্যারালাইজ করে দিল। তার মানে সোজা কথা, তাদের সেন্সেশনটা ক্যারি করবে না, সেন্সেশন আসবে না। তাহলে কি বোঝা গেছে, এই যে ওষুধগুলো খেয়ে যে রোগের জন্য সে তো খেলো, তার সঙ্গে অন্যান্য জায়গায় সে ঘাবলা মারলো যে ওষুধটা, সেইখান থেকেও আমাদের ভাইটাল সোর্স বাঁচাবার জন্য কি করছে, সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, অথবা তাকে কি করবে না, ওই প্যারালাইজ করে দেবে। অর ডাল মানে সে রিসিভ করবে, কিছু কিছু আঘাত রিসিভ করবে, সেটা বেশি করতে পারবে না। যেমন ধরুন, যে ডাল পেশেন্ট, ডাল মেন্টালিটি, সে ক্লাসে পড়াবেন, সে সবগুলো রিসিভ করতে পারবে, কম রিসিভ করবে। যে বেশি রিসিভ করে তারই তো টেনশন, যে কম রিসিভ করে তার তো টেনশন থাকে না। তাহলে কি করবে ভাইটাল ফোর্স, এই ডিফেন্সিভ মেকানিজম গুলো দেবে। তাহলে একটা জিনিস ধরে রাখুন, যদি আজকে আপনার ওষুধ খাওয়ার পর, যেমন থাইরয়েড ওষুধ খাওয়ার পর অনেকেই দেখেছি ভুলে যাচ্ছে, এগুলো ঘটনা। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলো সব ডিফেন্সিভ মেকানিজম, এগুলো একটু পেশেন্টের সঙ্গে কোয়ারি করুন, হাতে নাতে দেখতে পাবেন। সুগারের পেশেন্ট গুলোকে আপনি যদি ওষুধ দেন, সুগারের পেশেন্ট গুলো দেখা যাবে ইমপেশেন্ট বেশি হয়ে যাচ্ছে, ইমপেশেন্ট। আমি দেখেছি সুগার পেশেন্টদের ইমপেশেন্টটা খুব বেশি, এবং এদের একটা সবসময় একটা অ্যাংজাইটি কাজ করে, কন্টিনিউয়াস অ্যাংজাইটি কাজ করে, এবং সেটা কিন্তু খুব একটা তার থেকে সে মুক্তি পায় না। অরিড নয়, অরিড বলতে সে ভয়ঙ্কর ইয়ে, সেই জায়গাটা এদের নেই সাধারণত। কিন্তু এদের যখন অ্যাংজাইটি হয়, সাডেন অ্যাংজাইটি হয়,
সাডেন অ্যাংজাইটি হয় এবং সেটা বলে সে ছোটখাটো ব্যাপারে খুব অ্যাংজাইটি হয়, তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যায়। তাহলে মাঝে মাঝে একটা করে ধাক্কা মারে, যেহেতু সোরাস সিপিডিটি কম্বিনেশনটা বেশি থাকে ওই ইয়ের ক্ষেত্রে, আমাদের সুগারের ক্ষেত্রে সাধারণত বেশি থাকে এটা, সেই জন্য এই ধরনের সে জিনিসগুলো তার মধ্যে পাওয়া যায়। এখানেও কিন্তু একটা ডিফেন্সিভ মেকানিজম থাকে। পেশেন্টকে তাহলে বোঝাবো কোন দিক থেকে, অ্যাকর্ডিং টু প্র্যাকটিস অফ মেডিসিন না, আমি তাকে বোঝাবো অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক প্রিন্সিপাল। তার ওই যে রাগগুলো, ওই রাগগুলোকে সে কমাবার জন্য তাকে বোঝাতে হবে এটা ডাক্তারের ধর্ম, তাকে সময় দিয়ে বুঝিয়ে দেয়, না করে ওষুধ দিদি হবে না। বাড়ির লোক থাকে, বাড়ির লোককে বলতে হবে যে আপনারা এই ধরনের ব্যবহার করবেন, কিছুটা তারা মিনিমাইজ না করে আপনি কিছু করতে পারবেন না। মেডিসিন সিলেকশন চূড়ান্ত সুন্দর করলেন, করেও আমি সারাতে পারবেন না। তাহলে কি হলো, ভাইটাল ফোর্স ইনঅ্যাক্টিভ করে দেয়, কোনো অংশকে প্যারালাইজ করে দেয়। তাহলে এই যে ব্যাপারগুলো ঘটে ডিউরিং চিকিৎসার পরে, যখন ওই ঘটনাগুলো ঘটে, যেমন ধরুন আপনি ইয়ে করছেন, ওই সুগারের চিকিৎসা করছেন, সুগারের চিকিৎসা করতে গিয়ে দেখতে পাবেন যে অনেক সময় রেটিনোপ্যাথি হয়ে গেল। রেটিনোপ্যাথি হয়ে গেল, এই যে রেটিনোপ্যাথি জাতি হয়ে গেল, এইগুলো কি ব্যাপারটা আসলে আমরা বলি সুগারের কমপ্লিকেশন। শুধুই কি সুগারের কমপ্লিকেশন? তা তো নয়, শুধু সুগারের কমপ্লিকেশন নয় এখানে। আর যে কোনো রোগ ভাইটাল ফোর্স তৈরি করে ডিফেন্সিভ মেকানিজম হিসেবে, ডিফেন্সিভ মেকানিজম হিসেবে সেটা তৈরি করে। সে করছে কেন? এইখানে ব্যাপারে যে মেডিসিনাল পার্ট একটা আছে, মেডিসিনাল পার্টটা হচ্ছে এখানে একটা মূল ব্যাপার। এবং প্রত্যেকটা অর্গানের কিন্তু ডিফেন্সিভ জায়গাটা কিন্তু তার কমে যাচ্ছে, কারণ ওই যে কি হচ্ছে, অর্গানগুলোকে কি করছে, হয় প্যারালাইজ করছে, নয় তার ফাংশনটাকে ডিমিনিশ করছে, ডিমিনিশ করে দিচ্ছে, বা সেটা কি করছে না ডাল করে দিচ্ছে। তার মানে কি তার নর্মাল যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাই তার নষ্ট হয়ে যায়। তাহলে একটা ভাইটাল অর্গানের যদি নর্মাল ফাংশনটা নষ্ট হয়ে গিয়ে থাকে, তার তো চাপ তো অন্যান্য ভাইটাল অর্গানের উপর পরোক্ষভাবে পড়বেই পড়বে। আর প্রত্যেকটা অঙ্গের সঙ্গে প্রত্যেকের একটা কিন্তু যোগাযোগ কম বেশি আছে, যারা একটু ফিজিওলজি পড়েছেন, হ্যাঁ, যারা একটু গভীরভাবে পড়াশোনা করেছে তারা জানেন এটা আছে। এটাকে আপনি কিন্তু ইগনোর করতে পারবেন না, করার রাস্তা নেই। এর জন্য প্র্যাকটিস অফ মেডিসিন না, আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধবের যারা দীর্ঘদিন অ্যালোপ্যাথি ব্যবহার করে তাদের এই এফেক্ট গুলো দেখলে আমি ধরে ফেলতে পারবো যে মূল ব্যাপারটা কোথায়। On the one side of the most tender fiber is abnormally thickened and hardened, and the more vigorous fibers consumed and annihilated. ওই একই কথা, এটা ঘুরিয়ে একটু অন্যভাবে বলেছেন। এটা তিনি কি বলছেন যে অনেক টেন্ডার ফাইবার আছে যেগুলো কিছু অ্যাবনর্মালি থিকেন্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। এগুলো সবই কিন্তু ডিফেন্সিভ মেকানিজম, যাতে আক্রমণটা কম হয়। সেই জন্য এই ডানলেস করছে, ডানলেস আপনাকে ভোগাবার জন্য, বা ডানলেসটা করছে ওই আক্রমণ থেকে বাঁচার জন্য। ইনঅ্যাক্টিভ করছে কিসের জন্য? ওইটা থেকে বাঁচার জন্য করছে। এবং আরেকটা কি হচ্ছে, যেগুলো সব খুব গুরুত্বপূর্ণ ফাইবার অংশ যেগুলো আছে সেইগুলো কি হচ্ছে না অ্যানিহিলেট, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই যে ধ্বংসাত্মক প্রক্রিয়া, যেটা আমরা সুগারে বলা হয়, এটা ডিস্ট্রাকটিভ ডিজিজ বলা হয়। এই ধ্বংসাত্মক প্রক্রিয়াগুলো এগুলো কে করছে? ভাইটাল ফোর্স করছে। কিসের জন্য করছে? ওই ওষুধের হাত থেকে বাঁচার জন্য করছে। রোগের আক্রমণ তো তার হয়েই আছে, আগে থেকেই তো হয়ে আছে, ওষুধের হাত থেকে বাঁচার জন্য সেরকম কাণ্ডটা করছে। তারপর কি বলছে, দাস দেয়ার অ্যারাইজ আর্টিফিশিয়ালি অ্যাডভেন্টিসিয়াস অর্গানিজম। সেখানে একটা কৃত্রিম অবস্থা তৈরি হচ্ছে, কৃত্রিম অস্বাভাবিক একটা অবস্থা তৈরি হচ্ছে সেখানে। কৃত্রিম অস্বাভাবিক সেটাই তো হবে। এবং তখনই দেখবেন যে একটা রোগের ওষুধ খেতে খেতে অন্য একটা অর্গান বা অন্য একটা জায়গায় গন্ডগোল যখন শুরু হলো, তখন আবার ওইটার জন্য ওষুধ আবার চালু হবে। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা তো, আমি তো সেই চুক্তিতে আবদ্ধ হয়েছেন তার সঙ্গে।
যতদিন বাঁচবেন আস্তে আস্তে বাড়বে। আমাদের কাছে এমন পেশেন্ট আছে 10টা 12টা 18টা 16টা ওষুধ খায়। বলুন দেখিনি কি করবো তাদের? তাদেরকে আরোগ্যের আশ্বাস দেওয়া যায়? 2 মাস পর থেকে বলে কতদিন লাগবে? সে যে এত বছর ধরে খেয়ে যে কিছু হলো না তাদের কিছু বলতে যাবে না। তাদের কাছে বললে নিজের মান সম্মান থাকবে না। আর আমাদের কাছে প্যান ফেলাবে। কি ব্যাপার না 2 মাস গেলে 3 মাস গেলে এতদিন ধরে ওষুধ খাচ্ছি, এত টাকা খরচা করে খাচ্ছি, ডাক্তারবাবু কিছুই তো হচ্ছে না। এইরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। সেই জন্য এই পেশেন্টগুলোকে ওষুধ দেওয়ার আগে কাউন্সিলিং করে বুঝিয়ে দিতে হবে। সে যদি রাজি থাকে তাহলে দেখবেন, নাহলে তাড়িয়ে দেবেন। কারণ ডাক্তার কিন্তু অলওয়েজ ইন অর্ডার। ডক্টর কেশিদাস বলতে তোর অর্ডার ফর্মে থাকতে হবে, অর্ডার পালন করার জন্য নয়। তাতে রোগী থাকবে, চলে যায়। এবং এইটা অবশ্যই উদ্ধত ভাবে নয়। উদ্ধত ভাবে এইরকম আচরণ রোগীর সঙ্গে করতে পারে না। রোগী কিন্তু আপনার উদ্ধত আচরণের যোগ্য নয়। সে আপনার করুণার প্রার্থী। এইটাও মাথায় রাখতে হবে। সেইভাবে বলতে হবে, বুঝিয়ে। সে না শুনলে তাকে ছেড়ে দিতে হবে। তাহলে বাবা আপনি তো আপনার কথা শুনতে পাচ্ছেন না, তাহলে আপনাকে আমার চিকিৎসা করা সম্ভব নয়। হয়তো দেখা গেল 2 ঘন্টা রেকর্ডিং এর পরেই ঘরে অর্ডার করতে ছেড়ে দেবেন। আজকের লস কালকের আগামী দিনের প্রফিট হবে, যদি আপনি ব্যবসায়ী দিকটা ভাবেন। যদি এটা আমার বলতে খারাপ লাগে, কিন্তু এটা যে ঘটনা। ডক্টর তপন কাঞ্জিলাল বারো বলতে আজকে তোকে 10 টাকা ভিজিট দিয়ে গন্ডগোল করছে, আগামী দিনে 100 টাকা ভিজিট নিয়ে তোর কাছে স্যালুট করে দিই। কেশিদাসও বলতো একই কথা বলতেন। ওরে আমি তো এত টাকা নেই, আমারটা স্যালুট করে সিন্ধুকে রাখবে, তোর ইয়েটা ওই একটা দেয়ালের গায়ে রেখে দেবে, কি একটা ওই আলমারির মাথায় রেখে দেবে, ইঁদুরে নিয়ে চলে গেল। তোর পুড়িয়াটা, আমার পুড়িয়াটা রাখবে না, কারণ আমার তো দামি। স্যার এগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা এবং ধাক্কা খেয়ে শিখেছেন, সেইগুলো আমাদের কিন্তু ছড়িয়ে দিয়েছেন। এই পার্থ যদি থাকে, পার্থ জানে এই ঘটনাগুলো, আমাদের স্যার বলতেন, এবং আমরা সেইগুলোকে ফলো করার চেষ্টা করেছি। কারণ তারা কোনোদিন মিথ্যা কথা বলতেন না। তারপর কি বলছে, ম্যাল ফরমেশন অ্যান্ড ডিজেনারেশন। এই ঘটনার পর কি হবে, ম্যাল ফরমেশন ডিজেনারেশন। তার ডিজেনারেটিভ যে প্রসেস গুলো, ম্যাল ফরমেশন, এগুলো কি? এগুলো ভাইটাল ফোর্সই করছে। ওরা কি বলছে, না এটা যে ডিজিজের কমপ্লিকেশন, এই ডিজিজের কমপ্লিকেশন থেকে ওটা হয়েছে। এই তো মারামারি লেগে গেল, আমাকে বলবে যে ধর ওখানে লেখা আছে প্র্যাকটিস প্যাথোলজিতে লেখা আছে, লেখা আছে। তোমার বাপের কথা তুমি বিশ্বাস করো, আমি আমার বাপের কথা বিশ্বাস করবো, লড়াইটা হোক। তাহলে এই যে ম্যালফরমেশন, এই যে ম্যালফরমেশন নিয়ে আলাদা করে ইয়ে করে। তারপরে কি ডিজেনারেটিভ প্রসেস, এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে, হুইচ আর এক পোস্টমর্টম এক্সামিনেশনের সময় এগুলো পাওয়া যায়। তারপরে কি বলছে, হ্যানিম্যান আর কানিংলি অ্যাসক্রাইব টু দ্য ম্যালিগন্যান্সি অফ দ্য অরিজিনাল ডিজিজ। কানিংলি মানে কি, চতুরভাবে সে কি করছে, এগুলো কি করছে, ম্যালিগন্যান্সি অফ দ্য, কি বলছে, অরিজিনাল ডিজিজ, এগুলো ম্যালিগন্যান্সি। তোমার এই যে ইয়েটা হয়েছে, তোমার ওই রেটিনোপ্যাথি হয়েছে, এটা হচ্ছে তোমার ওই সুগারের ম্যালিগন্যান্সি। তোমার যে কিডনিটা ড্যামেজ হয়েছে, এটা সুগারের ম্যালিগন্যান্সি। ওষুধের কোনো দোষ নেই, ওষুধ একদম ধোয়া তুলসী পাতা। তাহলে বোঝা গেছে ব্যাপারটা কি বলছেন। এগুলো কি করছেন, এই যে হ্যানিম্যানের যে বক্তব্য, এই বক্তব্যটা লজিক্যালি না ভেবে, আমি বারবার বলছি, আপনি আপনাদের আশেপাশে যে মানুষগুলো অ্যালোপ্যাথি ওষুধ দীর্ঘদিন খাচ্ছে তাদের অবজারভেশন করুন। অবজারভেশন করলেই দেখবেন হ্যানিম্যানের এই কথাগুলো কিন্তু একটাও মিথ্যে নয়, একটাও মিথ্যে নয়, প্রত্যেকটি কথা হ্যানিম্যানের সত্যি। যে কথাটা আমি বললাম যে এই ম্যালিগন্যান্সির জন্য এটা নয়, এই কথাটা ওপেনলি বলে আপনাকে তুলোধনা করবে লোক, থাক আমাদের অন্তরেই থাক।
কিন্তু সত্যটা তো বলতে হবে, একজনকে তো দায়িত্ব নিতে হবে। সেটা আমি বললাম, আমি নয় গালাগালি খাবো, আর কি করা যাবে? আমি দায়িত্ব নিয়ে গালাগালি খেতে রাজি আছি। এখানেও মনে হয় এখানেও মনে হয় ভাইটাল ফোর্স আমার মনে হচ্ছে ডাল করে দিয়েছে বোধ হয়। সেই জন্য খুব একটা এখন আর লাগে না। গালাগালি দিলে তখন ভাবি যে আমি ঠিকই করছি মনে হচ্ছে, এরকম বলছে কেন। আগেতে লাগতো খুব। অল্প বয়সে 10-15 বছরে খুব লাগতো মনে হয়। এখন আর লাগে না, ডাল করে দিয়েছে। এটা একটা ভাইটাল ফোর্স আমাকে বাঁচিয়ে দিয়েছে। Such an internal state is not frequently and is in many cases incurable. এই যে ইন্টারনাল এই যে স্টেটটা, এটা কিন্তু মেনি কেসেসই ইনকিউরেবল। ইনকিউরেবল নয় কি? আপনারা এই যে নামগুলো বললাম, রোগের নামগুলো বললাম, এগুলো সবই তো ইনকিউরেবল। তার মানে কি ইনকিউরেবল অ্যাকচুয়ালি? এইগুলো কিছু ইনকিউরেবল, একটা জ্বরও তো ইনকিউরেবল। একটা জ্বর ধরুন 6 দিনের জন্য এসছে, সেটাও তো ওরা ইনকিউরেবলই ভাবে। ওই 6 দিন কি করবে? 6 ঘন্টা অন্তর ওষুধ দিয়ে কভার করে দেবে, ব্যাস মিটে গেল। আর যদি না ছেড়ে হলে অ্যান্টিবায়োটিক্স দিয়ে 2 সপ্তাহের মধ্যে করে দিল, ব্যাস হয়ে গেল। প্রত্যেকটার করে ইনকিউরেবল ধরে। সোজা কথা, তো মূল কথা হচ্ছে রোগকে নিয়ন্ত্রণ করো। আরোগ্যের কোনো ধারণা দিও না বাবা, ওটা হলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। ফলে পেশেন্ট যে কথাটা বলছে, যে কষ্টটা বলছে, ওই কষ্টটাকে কমিয়ে দাও, তার বিনিময়ে অনেক পাবে। ওটাকে যদি কমিয়ে দাও না, ওর বিনিময়ে তুমি অনেক রুগী পাবে, এবং সেই রুগীর অন্যান্য কষ্টগুলোর জন্য তুমি আবার নতুন করে খাতা খুলতে পারবে। ফলে ব্যাপার হচ্ছে যে সে রুগী তোমার কিন্তু বাধা পড়ে গেল। এই কলুর বলদ আছে না, কলুর বলদ খুঁটায় বাধা পড়লে কি হয়? সে কিন্তু ওই চারিদিক ঘুরছে কিছু। কলুর বলদ, কলু আগে তো সেই এগুলো তো তেল তৈরি হতো, তো কলুরা তেল তৈরি করতেন। ওই বলদটা ঘুরতো, তেল তেল হতো। গরুর বলদ তো এরকম ভাবে বছরের পর বছর ঘুরে চলছে, সে কিন্তু ওইটুকু জায়গার বাইরে আর যেতে পারে না। এখানেও ঠিক তাই হবে। এখানেও তাই হবে। ওই রোগের বাইরে সে যেতে পারবে না, ওই রোগের মধ্যেই সে আটকে থাকবে, রোগ থেকে সে মুক্তি পাবে না। যেমন গরুর বলদ যেমন তার ওই জায়গার মধ্যে আটকে আছে, মুক্তি পাচ্ছে না, এরাও মুক্তি পাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এরপরে কি হলো, এইখানে কিন্তু দেখবেন এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো ডিফেন্সিভ মেকানিজম। ওই জন্য আপনি যখন ইয়ে করবেন, ওষুধ দেবেন যখন, প্রত্যেকটা ড্রাগের কিন্তু প্যাথোলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে। প্যাথোলজিক্যাল কোন প্যাথোলজির উপর বেশি কাজ করে, ইয়ে করে, এগুলো কেন কিন্তু অনেকবার বলেছে, কেন বলেছেন। হুম, আপনি দেখতে পাবেন কেন্টের মধ্যে বেশি আছে এটা। হুম, এবং প্যাথোলজির জায়গাটা ভাবতে হবে। যেমন ধরুন আপনার সাইলেসিয়া লাইকোপোডিয়ামের মধ্যে লড়াই হচ্ছে, তা ডিজিজ ইয়েটা কি দেখলেন না, তার হচ্ছে তার ইউরিক অ্যাসিডটা অনেক বেশি। আপনি কিছুতেই দুটোকে আলাদা করতে পারছেন না, সাইলেসিয়া লাইকোপোডিয়াম। ইউরিক অ্যাসিড এই যে একটা ডিজিজ কন্ডিশন, এই ইউরিক অ্যাসিড ডায়াথেসিসে কিন্তু লাইকোপোডিয়ামের একটা প্রবণতা আছে। সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া ছেড়ে লাইকোপোডিয়ামের কথাই আমরা বেশি গুরুত্ব দেবো, যদি অন্য কিছু না পাই। তাহলে ডিজিজ মানেই সেটা ইয়ে কমন সিমটম, সেটা কোনো কাজে লাগবে না, এটা ভুল। ডিজিজকেও আমরা কিন্তু ইভালুয়েশন অফ সিমটমের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, যদি আমাদের বুদ্ধি থাকে, বোধ থাকে। সেটা যদি লাগিয়ে দিতে পারি, তাহলে আমার সেখান থেকে মেডিসিন সিলেকশন হয়ে যাবে। মানে কোনটাকে কখন কি কাজে লাগাবো, সেটা আমাদের ভাবতে হবে। এই জন্যই আমাদের প্যাথোলজিক্যাল নলেজ, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজগুলো আমাদের রাখতে হবে, যে আমি কোন স্টেটটা চিকিৎসা করছি, এই স্টেটটা থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় আছে। তারপরে ওষুধ দেওয়ার পর একটা মুশকিল হয় কি জানেন তো, কিউরেটিভ ওষুধ দেওয়ার পরে পেশেন্টের অ্যাগ্রাভেশন হলো, তারপর সে কমলো, কমার পর একটা স্টেজ উঠে আসে। এই যে উঠে আসছে, প্রতিটা স্টেজে যদি আপনি সঠিক ওষুধটা নির্বাচন না করতে পারেন, ব্যাস একটা জায়গায় আটকে গেলেই গেল। আর হোমিওপ্যাথিতে তো ভুল করাটাই স্বাভাবিক, ঠিক করাটাই তো কঠিন। কারণ কথার উপরে তো সব, কথার উপরে, দেখার উপরে। কোনো জায়গায় সামান্য একটু মনোসংযোগের গন্ডগোল হলেই কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। আমাদের গালাগালি দেওয়ার জন্য তো লোকের অভাব নেই, আমরা শুধু একবার ভুল করলেই হলো। হ্যাঁ, দেখতে হবে না, তারা শত মানুষ মেরে ফেললেও ভুল নয়। সেটা হচ্ছে কি প্রাণপণে চেষ্টা করে। এরপরে দেখুন হ্যানিম্যান কি সুন্দর, আমি আজকে এটা পড়তে গিয়ে আমার চোখে জল এসে গেছে। ঠিক হ্যানিম্যান কোন স্তরের বিজ্ঞানী ছিলেন। এরপরেই দেখুন, এরপর কি বলছেন তিনি, বলছেন যে অনলি হোয়ার দেয়ার আর
স্টিল সাফিসিয়েন্ট ভাইটাল পাওয়ার, যেখানে স্টিল সাফিসিয়েন্ট ভাইটাল পাওয়ার যে যে অংশে আছে ইন এ বডি, নট টু মাচ বোর্ড ডাউন বাই দ্য এজ, বয়সের তুলনায় সে নত হয়নি, সোজা কথা তার ভাইটাল ফোর্সটা খুব শক্তিশালী যেখানে আছে আর কি, সোজা কথা। সেখানে কি হবে, সেই জায়গাটা কি হবে, আন্ডার দ্য ফেভারেবল এক্সটার্নাল সার্কামস্টেন্সেস, বাইরের অনুকূল পরিবেশে যদি আমরা ওষুধ দিই তাহলে ভাইটাল ফোর্স ডাইনামিক্যালি কাজ করে অরিজিনাল ডিজিজটাকে কিন্তু সে কিওর করতে পারে। এখানে একটা শর্ত কিওরের, ভাইটাল ফোর্সটার মোটামুটি অবস্থানটা কি, শুধুমাত্র প্যাথোলজিক্যাল ইয়ে দেখলে হবে না। আমার একটা মনে পড়ে কোলন ক্যান্সারের কেস, এই বেলেঘাটা, আমি এটা অনেককেই বলেছি, কারণ এই এই কেসটা আমাকে মানে কি বলবো, এসব শিক্ষকের সান্নিধ্য পাওয়া খুব ভাগ্যের বিষয়। আমি ডাক্তার তপন কাঞ্জিলার সঙ্গে সেই পেশেন্টটা দেখতে গেছিলাম। তো এইবার হচ্ছে যে আমি ওইখানে বেলেঘাটায় একটু এগিয়ে যাওয়ার পর, কি রে একটা তুই চিৎকার পাচ্ছিস, আমি তখনও পাইনি, কিন্তু তুই কি রে বলে একটা গালাগালি দিলেন। আর একটু এগিয়ে গিয়ে বলে হ্যাঁ এবার পাচ্ছি, চল যে যার বাড়িতে যাবি তার এটা চিৎকার। তা সে চিৎকার শুনতে শুনতে তার বাড়িতে গেলাম, তিনি সব ইয়ে টিয়ে করে তাকে র্যাট টাইমেও দিলেন। এবার এসে বলছে যে কত ইয়ে, এসে বলছে কি দিবি, স্যার র্যাট টাইমের কেস তো, পিটি মিউনিসিপাল হলে ভালো হয়। বলে আমার তো এখানে পিটি মিউনিসিপাল নেই, দেখুন লোয়ার ডাইলিউশন কত দেয়, লোয়ার কেন দেবো, আমি 10 ml দেবো। 10 ml দিলে তো স্যার উনি তো বিনা কষ্টে দ্রুত মারা যাবেন। বলে না, তা কেন হবে, তা তো হবে না। এই তো স্যারের সঙ্গে আমার দ্বন্দ্ব লেগে গেল। আমি স্যারকে বললাম স্যার কেন, বলে আমি তোকে বলবো। আমি আবার পরের সপ্তাহে গিয়ে কপাল গুনে তার সঙ্গে দেখা হয়েছে, বুঝে মা অনেক ভালো আছে। আমি তো তার্য হয়ে গেলাম, ঘটনাটা কি। স্যার যাবেন দেখতে, স্যার আমি যাবো, চ দেখে। তারপর অনেক কষ্টে ধরেছি আর কি, যাই হোক করে ধরে তখন বলছে দেখ ওখানে প্যাথোলজিক্যাল স্টেটটা বলছে 4th স্টেজে, মানলাম 4th স্টেজে আছে। এক্ষেত্রে তোদের ওই 1 নম্বর অবজারভেশন টেন্টেড, যেখানে ওই ইয়ে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে, সেখানে হায়ার পলিসি দেওয়া যাবে না। এটা তো কেন্ট বলেছেন, কেন্ট এই কথাটা মিথ্যে বলেননি, এটা সত্যি সব ক্ষেত্রে। ওখানে কেন এই কথাটা বলছেন, ভাইটালিটি সেখানে খুব লো থাকে বলে এটা বলছে। কিন্তু এরকম স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে অথচ ভাইটালিটি খুব স্ট্রং আছে। স্যার ভাইটালিটি স্ট্রং কি করে বুঝছেন, এটা ক্যান্সারে 4th স্টেজে চলে গেছে বলছেন ভাইটালিটি স্ট্রং। ওরে ভাইটালিটি স্ট্রং না থাকলে বুড়িটা সকাল থেকে রাত পর্যন্ত ওইরকম চিল্লায় কি করে, এত দূর থেকে শুনতে পাস কি করে, তার শক্তি না থাকে গলায়। মাই গড, মাথায় হাত দিয়ে তখন আমি বলছিলাম যে এই জন্যই আপনি গুরু, আর এই জন্যই আমি হচ্ছে আপনার শিষ্য। মুখে বলে ফেললাম, তার হাসছেন তখন। বলছে দেখ বাবা, বিচার করবি সব বুঝে বিচার করবি। আমি আজকে এই কথাগুলো বলছি, অনেকে আপত্তি করে যে আমি নাকি তপন গাজলের নাম ভাঙিয়ে খাচ্ছি। নাম ভাঙিয়ে খাওয়া নয়, তার শিক্ষাটাকে প্রচার করা, সবার কাছে তুলে দেওয়া আমার একটা উদ্দেশ্য আছে। তিনি আমাদের যে জীবনে একটা টাকাও নেননি, মানে এটা আমাদের কর্তব্য তার শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া। তারপরে কি বলছে, হয়ে এসছে, এটা বেশি আর নেই। এখানে হ্যানিম্যান কি বলছেন, কেয়ারফুল হোমিওপ্যাথিক অ্যান্টিসোরিক ব্র্যাকেটে দিয়েছে, ট্রিটমেন্ট অফ এ প্র্যাকটিসড ফিজিশিয়ান মে সাকসেস ইন গ্র্যাজুয়ালি restoring itself and is gradually absorbing and transforming those resetting itself। ওই যে আগে যে চেঞ্জগুলো যেগুলো হয়ে গেছে না, ওগুলো একটা অ্যান্টিসোরিক দিলে পরে ধীরে ধীরে সেটা কিন্তু ঠিক হতে শুরু করবে। এখানে অ্যানিম্যাল অ্যান্টিসোরিক বলেছেন বটে, তো চোখ বুঝে অ্যান্টিসোরিক দিতেই হবে এমনটা নয়, পেশেন্টটা কিন্তু টোটালিটিতে যেটা আসবে সেটা দিতে হবে। যদি অ্যান্টিসিপিলিটিক আছে অ্যান্টিসিপিলিটিক দিতে হবে, অ্যান্টিসাইকোটিক যদি আছে অ্যান্টিসাইকোটিক দিতে হবে, এইগুলো আমাদের ভাবতে হবে।
তাহলে কি হলো, এইভাবে চেঞ্জ হবে এবং তার সেকেন্ডারি ফরমেশন গুলো সেগুলো কি হবে, ধীরে ধীরে আস্তে আস্তে চেঞ্জ হবে, হয়ে গিয়ে একটা সময় পেশেন্ট কিন্তু আরোগ্য হবে, এটা হ্যানিম্যান বলছেন। Such a transformation is, however, only possible to a still energetic vital force which has been in a great part set free from its soda. এটা কি করে সম্ভব, আরোগ্যটা হবে কি করে, না এই যে সোডা দেওয়ার পরে তার কি হবে, তার সোডাটা কিছুটা ফ্রি হবে, তো অ্যান্টিসোডিক দিলে দিলে পরে ভাইটাল ফোর্সটা আবার তার শক্তি আরো ফিরে পাবে, আরো শক্তি যদি ফিরে পায় তখন কি হবে, এটা কিওর অবশ্যই হবে। তার মানে কি, অ্যান্টি মায়োজেবিলিটি ট্রিটমেন্ট যদি আপনি করেন তাতে কি হবে, কিছুটা রোগের কষ্ট যেমন ইউ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কি হবে না ওই ভাইটাল ফোর্সও কিন্তু আরো জোরদার হবে বা সঞ্জীবিত হবে। অনলি বিটুইন আন্ডার ফেভারেবল এক্সটার্নাল সার্কামস্টেন্সেস, এক্সটার্নাল সার্কামস্টেন্সের মধ্যে অনেক কিছু পড়ে যাচ্ছে, তার ফ্যামিলি পড়ছে, কোন ইয়ে কাজ করছে, কোন জায়গায় কাজ করতে যাচ্ছে, সবকিছু তার এই যে এক্সটার্নাল ব্যাপারগুলো আছে, রিলেশন গুলো, সংযোগগুলো, এইগুলো মোটামুটি একটা যদি ফেভারেবল যদি থাকে, আফটার এ ল্যাপস অফ কনসিডারেবল টাইম, একটা দীর্ঘ সময় পরে বলছে ইউজুয়ালি ইন অনলি অ্যান ইমপারফেক্ট ম্যানার does the vital force succeeded in almost creative endeavor. যদি আমরা ওই অ্যান্টি মায়োজেবিলিটি ট্রিটমেন্ট দিয়ে যদি আমরা তাকে কিছুটা মায়োজম মুক্ত করে, একটা ওষুধ দিলে সব মায়োজম তো মুক্ত হয়ে যাবে না, কিছুটা যখনই মুক্ত হবে তখন কি হবে, ভাইটাল ফোর্স তার ইয়ে আবার ক্রিয়েটিভ হয়ে যাবে, সে আবার ক্রিয়েটিভ করে হেলদি ক্রিয়েশন সে করবে। এতদিন সে কি করেছে, এই যে আমরা নর্মাল কখন বলছি, যখন আমাদের হেলদি ক্রিয়েশন হচ্ছে, ক্রিয়েশন তো সবসময় হচ্ছে, হেলদি ক্রিয়েশন হচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে আরেগেতে আনহেলদি ক্রিয়েশন ছিল, হ্যাঁ, সেখানে পারভার্টেড ফিজিওলজিক্যাল কন্ডিশন ছিল, পারভার্টেড ফিজিওলজিক্যাল কন্ডিশনটা এবার আস্তে আস্তে ফিজিওলজিক্যাল কন্ডিশনে আসবে, যদি আসবে এটাই স্বাভাবিক। এক্সপিরিয়েন্স প্রুভ ডেইলি দ্যাট দ্য মোর জেলাসলি the allopaths puts into practice in chronic diseases his perverse destruction art. বলছে যে অ্যালোপ্যাথির ক্ষেত্রে সে কি করছে না, এখানে সে যেটা করছে, যেটা সে যেটা প্র্যাকটিস করছে, সেটা হচ্ছে কি না ডিস্ট্রাকশন, ধ্বংসাত্মক সে কিন্তু একটা আক্রমণ করছে। এবং আপনি দেখবেন এই জায়গাটা ওরা খুব সৎ, কিন্তু ওই ওষুধগুলো যদি নেটে সার্চ করে দেখতে ওষুধগুলো কি কি সাইড এফেক্ট ওরা বলেও দিচ্ছে, ওর বাইরেও অনেক কিছু হবে, ওরা তো প্রাথমিকভাবে বলেছে, বাইরে আরো যখন কিছু হবে, যখন বোঝাটা বেড়ে যাবে তখন সেই ওষুধটাকে বাদ দিয়ে দেবে, তো বাদ দিলে মূল নীতি তো পাল্টাবে না। এবং তারপরে হ্যানিম্যান কি সুন্দর কটূক্তিটা করেছে দেখুন, তারা এই যে ডিস্ট্রাকটিভ যে আর্টটা, যেটা আর্ট কথাটা বলেছে, আর্টটা যে ব্যঙ্গর্থী বলেছে, ব্র্যাকেটে বলছেন অফেন উইথ গ্রেট কেয়ার, ইন্ডাস্ট্রি অ্যান্ড পারসিস্টেন্সি the more ruins the patient in a health and life. বলছে তারা কিন্তু অত্যন্ত কিসের সঙ্গে আর্টটা কিভাবে করছে, অত্যন্ত কেয়ার। আপনি হসপিটালে ভর্তি হলেন, ছুটে আসলো একদল লোক, আপনাকে একদম আরাম করে নিয়ে গিয়ে আপনাকে বসিয়ে দিল, ইয়ের মধ্যে বসালো, বসিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেল ডাক্তার কাছে, সঙ্গে সঙ্গে 3-4 জন ডাক্তার ছুটে আসলো। কত সুন্দর আপনার প্রতি তার মনোযোগ, দেখুন কত সুন্দর মনোযোগ, আপনার মনটা ভরে গেল যে ডাক্তাররা তো আমার জন্য অনেক কিছু করছে। তারপর গ্রেট কেয়ার, এবং তার জন্য অনেক পরিশ্রম করছে। এই ডাক্তার এসে তাকে সব, ডাক্তাররা সব কি করছে, ওই জুনিয়রদের ডেকে বলছে দেখো এটা কি বুঝতে পারছো, এই তাকে বোঝানো হচ্ছে। এবার যদি সেরকম ক্রিটিক্যাল থাকে মেডিকেল বোর্ড হচ্ছে, কত কি হচ্ছে, কত পরিশ্রম করে তারা এটা ইয়ে করছে, এবং পার্সিতে সবসময় তাকে নজর রাখছে, তার প্রেশার নজর রাখছে, তার ইয়ে কি বলে তার ঘুম কেমন হচ্ছে নজর রাখছে, তার পেটের কন্ডিশন কেমন আছে নজরে রাখছে, সবকিছু নজরে রাখছে, তাকে মনিটরিং হচ্ছে। এই যে তাকে সবসময় একটা নজরের আন্ডারে রেখে কতটা তাকে আদর করছে বলুন দেখি। আদর করে কি করছে, হ্যানিম্যানকে কি বলছেন, হি রুইনস হিজ পেশেন্ট ইন হেলথ অ্যান্ড লাইফ। কত বছর আগে এই হ্যানিম্যান এই কথাটা বলেছেন, এইটা পড়তে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। হ্যানিম্যান কোন স্ট্যান্ডার্ডের মনীষী,
যিনি আজকে এত বছর আগে যখন নার্সিংহোমের গল্প ছিল না, বড় বড় এখন প্রাইভেট সেক্টরগুলো গিয়ে দেখুন, দীপেন আমার থেকে এটা ভালো জানে। হ্যাঁ, তারপরে এই যে ব্যাপারগুলো কিরকম হচ্ছে, এখানে কি কাজ হচ্ছে না? হ্যাঁ, কাজ তো হবে। ওই যে সাময়িক এখানে কিছুটা ওই রিলিফটা যেটা দিচ্ছে, ওই সাময়িক রিলিফটা তো দেবে আপনার। সাময়িক রিলিফ দিলে আপনি তো আবার যাবেন, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু সারবেন না, ক্রমশ জটিল থেকে জটিলতর হবে। একটা সময় গিয়ে বোর্ড ফেল করবে, আপনি মারা যাবেন। সর্বরকম চেষ্টা করেও কিছু হলো না। এই রিলিফটা সাময়িক দিতে পারে বলেই তো টিকে আছে ওটা। সেই সাময়িক রিলিফটা দিতে গিয়ে কি করছে, কতজন লোক লাগে এবং আপনার পেছনে কতজন লোক খাটবে, বুঝতে পেরেছেন? তা আপনি তো খুশি হবেনই। হোমিওপ্যাথি ডাক্তার, একজন ডাক্তার বলুন, ঠিক করে বলুন, ঘন্টার পর ঘন্টা চৌড়ে বাবারে বকিয়ে বকিয়ে মাথা খারাপ করে দিল। হ্যাঁ, অত কথা বলার কি আছে? রোগ হয়েছে, ওষুধ দেবে, ঝামেলা মিটাই গেল। তাহলে এই যে ব্যাপারটা, যেটা হ্যানিম্যান কিন্তু বহু আগে এটা উপলব্ধি করেছিল, এবং সেটা যে পরম সত্য সেটা নিয়ে কোনো ভুল আমাদের নেই। আজকে আমি এই পর্যন্তই আলোচনা করলাম। এবার পরবর্তী বিষয়টা দীপেনকে বলছি। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ স্যারের আলোচনার জন্য। আমরা এবার দ্বিতীয় পর্যায়ে চলে যাব। আহ, আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। আমরা ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে ডেকে নিতে চাইছি আজকের আলোচনার জন্য, যদি কিছু বলেন স্যার। না না, আজ আর কিছু বলছি না, ভীষণ একটা ডিস্টার্ব নেটের। তারপরে যেটা আলোচনা যতটুকু কর্ণগোচর হলো আর কি, ঠিকই আছে। এবং তো ডিটেলস বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে তো বুঝিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, রাখলাম। আচ্ছা স্যার, স্যারকে ধন্যবাদ। আমরা আচ্ছা, ডক্টর স্বপন স্বপন ভুরে স্যার, আপনি যদি কিছু বলেন। স্বপন ভুরে স্যার, আপনি যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে, কিছু যদি অ্যাড করেন। না, অ্যাড করার কিছু নেই, আলোচনা তো ভালোই। তো যেটা একটা কথা যেটা ওই বলা হলো না, যে অ্যান্টাসিড দেওয়ার ব্যাপারটা, যে পেন কিলার খেলে আসলে অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশনের একটা ভাগ আছে। তো ওদের মেন একটা ওষুধ থাকে, তার কিছু সাইড, মানে এইটার সঙ্গে এটা খেলে এর কাজটা আরো ভালো হয়। আর মূল যে ওষুধ থেকে ওটা একটা কি টার্মিনোলজি ইউজ করেছে আমার জানা নেই, এটা ওদের সিস্টেম, ওরা ওইভাবেই করে। তো আর যে ওষুধগুলো যেমন খালি পেটে না খেতে, না ওটা তো ডাইরেক্ট গিয়ে মেমব্রেনের ক্ষতি করে। যেমন আইবুপ্রোফেন যদি দেয়, মিউকাস মেমব্রেনে এমন ক্ষতি করবে যে আলসারেশন হয়, ওই জন্য ওগুলো ভরা পেটে খেতে দেয়। তো ওটা ওদের আছে, ওটা ওরা ভালো করেই জানে। তো সেই জায়গাগুলো বলেছে এখানে, এইটুকু বললাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। আমাদের যে রঘুনাথ ঘোষ স্যার আছেন, রঘুনাথ ঘোষ স্যার, আপনি যদি কিছু বলেন স্যার। রঘুনাথ ঘোষ স্যার, আপনি যদি কিছু বলেন। সম্ভবত স্যার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, আজকের আলোচনার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে করুন। প্রশ্ন না থাকলে আমরা আলোচনা এখানে শেষ করব। তাহলে সকলকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আচ্ছা, তাহলে সকলকে শুভরাত্রি জানাই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা হোমিও দর্পণে আসবো, আমরা মেসেজ করে জানিয়ে দেবো পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সকলকে।